আপনার জীবনের 7টি বছর কি আপনি শ্বাস নেবার বাতাসের বিনিময়ে দিয়ে দিতে পারবেন? বাংলাদেশে প্রতিটি শ্বাসের একটি নির্দিষ্ট মূল্য আছে। এখানকার বায়ুদূষণ শুধু আকাশকে ধোঁয়াশাচ্ছন্ন করে না, বরং 16,66,00,000 মানুষের জীবন থেকে 7টি বছর চুরি করে নেয়। এটি 700 নদীর দেশ, অথচ একটি নদীও পরিষ্কার নেই। আপনার গায়ে জড়ানো 7টি হয়তো এমন একজন নারী সেলাই করেছেন যিনি দিনে মাত্র $3 আয় করেন, এবং যে দেশটি এখনও একটি কারখানার ধসে 1134 জন মানুষের মর্মান্তিক মৃত্যুতে শোকাতুর। এটি এমন এক জায়গা যেখানে 90% মুসলিম সমাজ হওয়ার পরও নারীদের স্বামী ভাগ করে নেবার মতো প্রাচীন আদিবাসী প্রথা এখনও টিকে আছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সবচেয়ে মারাত্মক আকাশ আর চরম বৈপরীত্যে ভরা এক দেশ। স্বাগতম বাংলাদেশে, এমন এক দেশ যা আপনি কখনোই পুরোপুরি দেখেননি। এখন একটি দীর্ঘশ্বাস নিন। আপনি যদি এই মুহূর্তে ঢাকায় দাঁড়িয়ে থাকেন, তবে এই শ্বাসটি আপনার জীবনকে কিছুটা ছোট করে দিল। বায়ুদূষণের দিক থেকে দিল্লিকে বাদ দিলে ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত রাজধানী। এখানে PM2.5-এর বার্ষিক গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে 68 মাইক্রোগ্রাম, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ মাত্রা মাত্র 5 মাইক্রোগ্রাম। অর্থাৎ ঢাকার বাতাস প্রতিদিন এই অনুমোদিত সীমার 13 গুণ বেশি দূষিত। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষ অর্থাৎ 16,68,00,000 মানুষই এমন পরিবেশে বাস করছে যেখানে বায়ু মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড লঙ্ঘন করে। এর কোনো ব্যতিক্রম নেই। শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর 1,50,000-এর বেশি মানুষ অকালে প্রাণ হারায়। এই দূষণ একজন বাংলাদেশির গড় আয়ুকে 5.5 থেকে 7 বছর কমিয়ে দেয়। শীতকালে ঢাকার ওপর কুয়াশার এমন ঘন আস্তরণ পড়ে যে কয়েক ফুট দূরের দৃশ্যও অদৃশ্য হয়ে যায়। দূষণের ভেতরেই ঢাকা শহর হারিয়ে যায়। আপনি যদি সেখানে বাস করেন, তবে আপনার প্রতিটি শ্বাস প্রতিদিন 25টি সিগারেট খাওয়ার সমান। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দূষণের মাত্রা প্রতি ঘনমিটারে 300 মাইক্রোগ্রাম ছাড়িয়ে যায়, যার অর্থ একজন সাধারণ মানুষ তামাকের সংস্পর্শে না গিয়েও প্রতিদিন 40 থেকে 50টি সিগারেট টানছেন। অধিকাংশ মানুষ যে কারণটিকে এড়িয়ে যায় তা গাড়ি নয়, বরং ইটভাটা। শহরের চারপাশে এবং গ্রাম জুড়ে 7,000-এরও বেশি সক্রিয় ইটভাটা রয়েছে, যা কয়লা ও কাঠ পুড়িয়ে বছরে 2700 কোটি ইট তৈরি করে, যেখানে ফিল্টারিং ব্যবস্থা নেই বললেই চলে। ঢাকার সূক্ষ্ম ধূলিকণার 60%, ব্ল্যাক কার্বনের 22% এবং অঞ্চলের 17% কার্বন নিঃসরণের জন্য এই ভাটাগুলোই দায়ী। এসব ভাটায় নারী, পুরুষ ও শিশুরা দিন রাত কাজ করে। কোনো মাস্ক নেই, কোনো সুরক্ষামূলক সরঞ্জাম নেই। তাদের ফুসফুসের সামনে জ্বলন্ত কয়লার ধোঁয়া ছাড়া আর কিছুই নেই। শুধুমাত্র ইট ভাটার নিঃসরণ প্রতি বছর 6,000-এরও বেশি অকাল মৃত্যুর কারণ। আপনি এখন যেখানে বসে এটি দেখছেন, সেখানকার বাতাসের অবস্থা কেমন? আপনি যদি জানতেন আপনার শহরের বাতাস আপনার জীবন থেকে 7টি বছর কেড়ে নিচ্ছে, তবে কি আপনি সেখানে থাকতেন? কমেন্টে জানান আপনারা কোথা থেকে দেখছেন, তা জানতে আমার খুব আগ্রহ হচ্ছে। বেশিরভাগ দেশে শ্বাস নেওয়াটা ফ্রি, কিন্তু বাংলাদেশে প্রতিটি শ্বাসের জন্য মূল্য দিতে হয়। বাতাস যদি আপনাকে মেরে না দেয়, তবে পানি তা করবে। 700 নদীর দেশে যখন একটি নদীও পরিষ্কার থাকে না, তখন কি ঘটে? এমন একটি নদীর কথা ভাবুন যার পানি সম্পূর্ণ কালো, গাঢ় নীল বা ঘোলাটে বাদামি নয়, একদম কুচকুচে কালো। এর ওপর শুধু ভাসমান শিল্পবর্জ্যের ফেনা। কোনো মাছ নেই, কোনো পাখি নেই, নেই কোনো প্রাণ। এটি বুড়িগঙ্গা, ঢাকার প্রধান জলপথ, যে নদী কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলের প্রাণশক্তি। প্রতিদিন এটি 4,500 টন কঠিন বর্জ্য এবং 40,000 টন অপরিশোধিত তরল শিল্প বর্জ্য গ্রহণ করে। এর প্রথম উৎস চামড়া শিল্প। ঢাকার হাজারীবাগ এলাকায় শত শত ট্যানারি রয়েছে যা প্রতিদিন প্রায় 1.25 মেট্রিক টন ক্রোমিয়াম নদীতে ফেলে। ক্রোমিয়াম একটি পরিচিত কার্সিনোজেন, যা ত্বকের রোগ, শ্বাসকষ্ট এবং ক্যান্সারের কারণ হয় এবং পরিবেশে বহু বছর ধরে টিকে থাকে। শ্রমিকরা খালি হাতেই এগুলো নাড়াচাড়া করে। গবেষণায় দেখা গেছে ট্যানারি শ্রমিকদের 57%ই পরিপাকতন্ত্রের রোগে ভোগেন, যা জাতীয় গড়ের চেয়ে দ্বিগুণ। দ্বিতীয় উৎস টেক্সটাইল। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের পোশাক তৈরি করা কারখানাগুলো সরাসরি রাসায়নিক রং নদীতে ফেলে। ঢাকার শিল্প এলাকার খালের রং নির্ভর করে কোন কারখানা আজ কী রং ছাড়ছে তার উপর, কখনো নীল, আবার কখনো লাল। তবে সবচেয়ে ভয়ঙ্কর হুমকিটি হল অদৃশ্য। বাংলাদেশের মাটির নিচে রয়েছে আর্সেনিক, যা প্রাকৃতিকভাবে বিদ্যমান এবং টিউবওয়েল বসানোর সময় বেরিয়ে আসে। বাংলাদেশের 64টির মধ্যে 62টি জেলায় ভূগর্ভস্থ পানি আর্সেনিক দূষিত। 35 থেকে 77 মিলিয়ন মানুষ এই বিষক্রিয়ার শিকার, যা ইতিহাসের বৃহত্তম গণবিষক্রিয়ার ঘটনা। এর কোনো প্রতিকার নেই। আর্সেনিক ধীরে ধীরে শরীরে জমে ত্বকের ক্ষত, অঙ্গবিকল এবং ক্যান্সারের কারণ হয়। প্রতি বছর 24,000 বাংলাদেশি আর্সেনিকজনিত রোগে মারা যায়। জনসংখ্যার মাত্র 42.6% নিরাপদ পানীয় সুবিধা পায়। 7 কোটি মানুষ কোনো নির্ভরযোগ্য নিরাপদ পানির উৎস পায় না। সরকার প্রতি 18 লিটার পানি প্রায় 25 সেন্টে বিক্রি করে, কিন্তু যে পরিবারের দৈনিক আয় $2, তাদের জন্য এই দামও অনেক। নদীগুলো পানি বিষাক্ত করে, কারখানাগুলো বাতাস বিষাক্ত করে, কিন্তু একটি শিল্প বাংলাদেশের এই কষ্টকে সরাসরি আপনার আলমারির সাথে জুড়ে রেখেছে, আর আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না।
একটু থামুন, আপনার পরনের পোশাকের লেবেলটি দেখুন। সেখানে কি লেখা মেড ইন বাংলাদেশ? বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, যাদের বৈশ্বিক বাজারের 7.9% দখল রয়েছে। দেশে 5,200টি নিবন্ধিত কারখানা রয়েছে, যেখানে 4.4 মিলিয়ন শ্রমিক কাজ করে, যার 85%ই নারী। একজন পোশাক শ্রমিকের মাসিক ন্যূনতম মজুরি প্রায় $113 এবং 30%কে তার চেয়েও কম দেওয়া হয়। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। ভবনের কাঠামো দুর্বল, রাসায়নিক রং ব্যবহারের সময় কোনো সুরক্ষা নেই। অনেক শ্রমিকের শ্বাসকষ্ট এবং কিডনি নষ্ট হয়ে যায়। অধিকাংশেরই 50 বছর বয়স পর্যন্ত বাঁচার আশা নেই। শ্রমিকদের দেওয়া তথ্যের সবচেয়ে বিরক্তিকর বিষয়টি হলো, নারী শ্রমিকদের টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সুপারভাইজাররা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে এতই কঠোর যে মাসের পর মাস নারীরা তাদের স্টেশন ছাড়তে পারেন না। এর ফলে কিডনি নষ্ট হওয়ার মহামারী দেখা দেয়, কোনো বিষক্রিয়ায় নয়, বরং টয়লেট ব্যবহারের নিষেধাজ্ঞা থেকে। এরপর এলো 2013 সালের 24 এপ্রিল। সাভারের রানা প্লাজা ছিল 9 তলা ভবন, যেখানে বেশ কিছু কারখানা ছিল। 23 এপ্রিল শ্রমিকরা দেয়ালে ফাটল দেখতে পান। তারা বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ জানায় ভবনটি নিরাপদ এবং পরের দিন কাজে ফিরতে বলে। সকাল 8:45 পুরো ভবনটি মাত্র কয়েক সেকেন্ডে ধসে পড়ে। 1134 জন মানুষ প্রাণ হারায় এবং প্রায় 2500 জন আহত হয়। এটি পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় কাঠামোগত বিপর্যয়। আন্তর্জাতিক চাপে 200টির বেশি ব্র্যান্ড বাংলাদেশ অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটিতে স্বাক্ষর করে। অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু মজুরি সেই $113ই রয়ে গেছে। পরবর্তীবার যখন আপনি $20 একটি টি-শার্ট কিনবেন, মনে রাখবেন অন্য কেউ এর আসল মূল্য দিয়ে দিয়েছে। বাংলাদেশে বিবাহের আগে প্রেম আসে না, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই প্রেম আসে পরে। বিয়ে একটি পারিবারিক লেনদেন, যেখানে বাবা মা তাদের সন্তানের শিক্ষা, আয় ও সামাজিক অবস্থানকে ব্যবসার মতো বিবেচনা করেন। যৌতুক 1980 সাল থেকে বেআইনি, তবুও অধিকাংশ বিয়েতে এটি দাবি করা হয়। এশিয়ায় বাল্যবিবাহের হার বাংলাদেশের সবচেয়ে বেশি। 51% মেয়ের বিয়ে 18 বছরের আগেই হয়ে যায়, যা 1997 সালে ছিল 75%। এখানে একটি প্যারাডক্স আছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। আধুনিক ইতিহাসের বেশিরভাগ সময়ই দেশটিতে নারী নেতৃত্বে চলেছে। উপরে নারী নেতৃত্ব, নিচে নারী নিপীড়ন। কিন্তু এখন সেই তথ্যে আসা যাক, যা এই ভিডিওর শুরু থেকেই অপেক্ষায় ছিল। ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে মান্দি বা গারো নামে একটি সম্প্রদায় আছে। বাংলাদেশে তাদের সংখ্যা প্রায় 25,000 এবং তারা এমন সব নিয়ম মেনে চলে যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজের লিঙ্গ, সম্পত্তি ও বিবাহের ধারণাগুলোকে উল্টে দেয়। মান্দিরা মাতৃতান্ত্রিক সমাজ। সম্পত্তি বাবা থেকে ছেলের কাছে নয়, বরং মা থেকে মেয়ের কাছে যায়। নারী জমি ও বাড়ির মালিক। মান্দি প্রথায় বিয়ের প্রস্তাব নারীই দেয়, পুরুষ নয়। কিছু মান্দি পরিবারে নারীরা তাদের বোন বা নিকটাত্মীয়র সাথে স্বামী শেয়ার করে, যাকে সোরোরাল পলিএন্ড্রি বলা হয়। এটি নির্দিষ্ট একটি সমস্যার সমাধান ছিল, কারণ মান্দি পুরুষরা কাজের সন্ধানে পাহাড়ে যেত, অল্প বয়সে মারা যেত বা অন্য কোথাও চলে যেত। বোনদের মধ্যে স্বামী ভাগাভাগি করার ফলে কোনো নারী সহায়তাহীন থাকত না এবং সন্তানদের যত্ন নিশ্চিত হতো। এখন 90% মান্দি ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হয়েছে এবং বলা হয় এই প্রথা বিলুপ্ত, কিন্তু স্থানীয় নেতারা গোপনে জানান কিছু পরিবারে এখনও পুরনো প্রথার রেশ রয়ে গেছে। কোনো প্রথা শুধু সরকারি বিবৃতির মাধ্যমে মুছে যায় না। কল্পনা করুন, একই দেশে এক পাশে মাতৃতান্ত্রিক আদিবাসী সম্প্রদায় আর অন্য পাশে মুসলিম আইন, যেখানে নারীদের তুলনায় পুরুষরা সম্পত্তিতে দ্বিগুণ ভাগ পায়। দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ মাত্র কয়েক মাইল দূরে। বাংলাদেশ করুণা চায় না, তারা তাদের সমস্যাগুলোকে সংজ্ঞায়িত করে বেঁচে আছে। প্রতিদিন 7,30,00,000 মানুষ এসব পরিস্থিতির মধ্যেই জেগে ওঠে। তারা এমন সব কারখানায় কাজ করে যা অন্য দেশে অবৈধ। তারা দূষিত পানি খায়, বাতাস তাদের জীবন কমিয়ে দেয়। তবুও তারাই ভাসমান স্কুল তৈরি করে। তাদের অর্থনীতিবিদ নোবেল পান। তারা তাদের রিকশায় শিল্পের রং মাখায়, কারণ সুন্দর কিছু করতে পয়সা লাগে না। বাংলাদেশ আপনার করুণা চায় না, আপনার বোঝা প্রয়োজন। আপনার গায়ে জড়ানো শার্টটি হয়তো এমন হাতে সেলাই হয়েছে যা আপনি কখনো দেখবেন না। আপনার প্রতিদিনের জীবন আর তাদের কষ্টের মাঝে এক অদৃশ্য সংযোগ আছে। আপনি যদি পৃথিবীর সবচেয়ে দূষিত দেশে জন্মাতেন এবং এমন কারখানায় কাজ করতেন যেখানে আপনার নাম কেউ জানবে না, তাহলে আপনি কি করতেন? কমেন্টে জানান। যদি আজকের এই ভিডিওটি বাংলাদেশকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তাহলে সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক দেশ আছে যারা বৈশ্বিক অর্থনীতির বোঝা বহন করছে, কিন্তু আমাদের কাছে অদৃশ্য হয়ে গেছে। আমরা এমন প্রতিটি দেশকে খুঁজে বের করব।